সবকিছু শুরু হয় ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরে ইউনিভার্সিটি ইসলাম মালাং ক্যাম্পাসে। তখন আরিও, নিতা, রাকা আর ইউনি তাদের সেমিস্টারের শেষ পরীক্ষায় অংশ নিচ্ছিল। কঠিন পরীক্ষার পর রাকা মজা করে পেছন থেকে আরিওকে জড়িয়ে ধরে। দুষ্টুমি করে আরিও রাকার হাতে কামড় দেয়। রাকা অনেকদিন ধরেই মাউন্ট ওয়েলিয়াংয়ে ট্রেনিংয়ে যাওয়ার জন্য উত্তেজিত ছিল। জাকার্তার ব্যস্ত জীবন আর মানুষের ভিড়ে অতিষ্ঠ হয়ে পড়েছিল আরিও। রাকা লক্ষ্য করেছিল আরিও হঠাৎ করে জাকার্তায় ফিরে যেতে চাচ্ছে, কারণ কিছুদিন আগেই তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। রাকা তাকে বোঝায় বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও ট্রেনিংয়ে যাওয়ার আগে অনুমতি নেওয়া উচিত। আসলে আরিও এখনও তার মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি। 100 দিনও পার হয়নি, এর মধ্যেই তার বাবা নতুন সম্পর্কে জড়িয়ে বিয়ে করে ফেলেছেন। তাকে প্রতারক মনে হচ্ছিল তার। রাকা বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর সে জানায় তার প্রেমিকা আন্দিতা জোর করে ট্রেনিংয়ে যেতে চায়। আরিও নিতাকে যেতে নিষেধ করে, কেননা সে আগে কখনো পাহাড়ে ওঠেনি, এমনকি শরীরচর্চাও খুব একটা করে না। সে ভয় পায় নিতা হয়তো ট্রেনিংয়ের সময় সমস্যায় পড়বে, কিন্তু নিতা অনুরোধ করতেই থাকে। রাকা তখন বলে তারা সহজ আর নিরাপদ রুটটাই বেছে নেবে। যেহেতু আরিও রাকা অভিজ্ঞ পর্বতারোহী, তাই নিতাকে সামলে নিতে পারবে। আরিও তখনও রাজি হচ্ছিল না। তখন নিতা জানায় তার বান্ধবী ইউনিও যাবে, যেন আরিও একা অনুভব না করে। মজার ছলে তারা বলে, চিন্তা করিস না, আমরা তোকে একা মশা হতে দেব না। আসলে আরিও অনেকদিন ধরেই সুন্দরী মালাংয়ের মেয়ে ইউনিকে পছন্দ করত। ট্রিপের আগে তারা বিস্তারিত প্রস্তুতি নিতে শুরু করে। ট্রেকিং রুট সম্পর্কেও ভালোভাবে পড়াশোনা করে। যাত্রার দিন তারা জিপ গাড়িতে করে বেস ক্যাম্পের দিকে রওনা দেয়। পথে ইউনির ফোনে তার মায়ের কল আসে, কিন্তু সে ফোন কেটে দেয়। এটা দেখে আরিও বুঝতে পারে ইউনির হয়তো পারিবারিক সমস্যা চলছে। বেস ক্যাম্পে পৌঁছে তারা নিজেদের নাম রেজিস্টার করে এবং পরিচয়পত্র জমা দেয়। কর্তৃপক্ষ তাদের সতর্ক করে বলে, পাহাড়ে ওঠা বা নামার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না। অনেকেই এভাবে নিখোঁজ হয়েছে। তাদের আরও বলা হয়, নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে যাওয়া খুবই বিপজ্জনক। রেজিস্ট্রেশন পোস্টের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ অতিরিক্ত সতর্ক বার্তা দেন। তিনি বলেন, পাহাড়ের আত্মা ও পূর্বপুরুষদের সম্মান করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না। এই কথা শুনে ইউনি আর নিতা একটু ভয় পেয়ে যায়। তখন আরিও বোঝায়, যেখানেই যাও না কেন স্থানীয় নিয়মকানুন আর মানুষকে সম্মান করা উচিত। রাকাও বলে, প্রকৃতিকে কখনো ছোট করে দেখা ঠিক নয়, আর স্থানীয় সংস্কৃতিকেও সম্মান করতে হবে। তারা অবশেষে পাহাড়ে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এরপরে পোস্ট 1-এর দিকে যাওয়ার পথে সবার শরীর তখনও বেশ ফুরফুরে ছিল। হাঁটতে হাঁটতে তারা হাসি ঠাট্টা করছিল। সেই সময় আরিও মজা করে ইউনিকে তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করে। সে জানত মাকে না জানিয়েই সে ট্রেকিংয়ে এসেছে। ইউনি জানায় তার মা ভৌতিক বিষয়গুলোকে খুব বিশ্বাস করেন। এমনকি ইউনি নিজেও অদ্ভুত সব অশরীরী জিনিস দেখতে পায়। তবে সে কখনোই রহস্যময় বা কালো জাদুর জগতে জড়াতে চায় না। আরিও তখন ইউনিকে আশ্বস্ত করে বলে, তার পরিবারের ইতিহাস যেমনই হোক না কেন সে ইউনিকে পছন্দ করবেই। এমনকি ইউনি যদি জ্যোতিষী বা ডাইনিও হয়, তবুও তার কিছু যায় আসে না। বন্ধুর মুখে এমন মিষ্টি কথা শুনে ইউনি হেসে ফেলে। এরপর তারা আবার পথ চলতে শুরু করে। ধীরে ধীরে বনের গাছপালা আরও ঘন হতে থাকে আর রাস্তার ঢাল আরও বাড়তে থাকে। এদিকে নিতা পাহাড়ে ওঠা নিয়ে এতটাই উত্তেজিত ছিল যে সে বলতে শুরু করে সে নাকি অভিজ্ঞ ট্রেকার রাকার চেয়েও দ্রুত হাঁটতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসে সে অসাবধান হয়ে বড় একটি গাছের নিচে রাখা পূজার থালা বা উৎসর্গের সামগ্রীকে লাথি মেরে ফেলে, যেটা মোটেও করার ঠিক ছিল না। নিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো আবার কি? রাকা তখন দ্রুত তাকে সাবধান করে দেয়, পাহাড়ে রাখা এসব উৎসর্গ স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের অংশ, তাই সেগুলোকে সম্মান করা উচিত, কারণ তারা এখানে শুধুমাত্র অতিথি। কিন্তু নিতা এসব বিশ্বাস করতে চায় না। সে রাকাকে বলে এত সিরিয়াস না হয়ে ট্রেকিংটা উপভোগ করতে। ঠিক তখনই হঠাৎ এক দমকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। সেই বাতাসে যেন অস্বাভাবিক শীতলতা ছিল, যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। হঠাৎ নিতা ভয়ে চিৎকার করে ওঠে। সে বন্ধুদের জিজ্ঞেস করে তারাও কি সেই ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে। কেউ কিছু না শুনলেও নিতা ভয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। রাকা তার পেছনে দৌড়ে যায়। এদিকে আগে কখনো ট্রেকিং না করায় ইউনি পড়ে যায় অনেক পেছনে। রাস্তার এক মোড়ে এসে নিতা ভুল পথে চলে যায়। এটি দেখে রাকা ভীষণ আতঙ্কিত হয়ে তার পেছনে ছুটতে থাকে, কিন্তু নিতা থামতেই চায় না, বরং সে আনন্দের চিৎকার করে ওঠে, কেননা সে এক অসাধারণ সুন্দর জায়গা খুঁজে পেয়েছে।
চারপাশে মনোমুগ্ধকর একটি হ্রদ। সে সবাইকে ডেকে আনে ওই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু মুহূর্তের মধ্যে এক দুর্ঘটনা ঘটে। আরিও দেখে নিতা পা পিছলে হ্রদের খাদের খালে পড়ে গেছে, কিন্তু ওপরের দিক থেকে দূরত্ব অনেক বেশি ছিল। ভাগ্য ভালো রাকার কাছে দড়ি আছে। সে দ্রুত দড়ি ছুরি দিয়ে নিতাকে ধরতে বলে। এরপর রাকা পাহাড়ের পাশ ঘুরে নিচে নেমে নিতাকে খুঁজতে যায়। এদিকে নিতা অদ্ভুত এক ফিসফিস শব্দ শুনতে পায়। সে কণ্ঠ বলছিল, যারা এখানে আসে তারা আর কখনো বাড়ি ফেরার পথ খুঁজে পায় না। নিচে নামতে নামতে রাকা আর আরিও নিতাকে খুঁজে যাচ্ছিল। তখন ইউনিট চিৎকার করে জানায় নিতা একটি পাথরের ওপর বসে আছে। তারা দৌড়ে গিয়ে দেখে নিতা পুরো ভিজে গেছে। তার চোখ দুটো অদ্ভুত লাগছিল, এমনকি সে কারোর কথার উত্তরও দিচ্ছিল না। তারা দ্রুত নিতাকে নিয়ে নিরাপদ জায়গায় যায় এবং তাঁবু টানানোর সিদ্ধান্ত নেয়। হ্রদের ওপরে সমতল জায়গা থাকায় সেখানেই বিশ্রাম নেয় তারা। রাকা আর আরিও নিতার শরীর গরম করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নিতা অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং একই কথা বারবার বলতে থাকে। যারা এখানে আসে তারা বাড়ি ফেরার পথ ভুলে যায়। মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা তার শরীর দখল করেছে। এরপর নিতা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তারা এই জায়গায় ঢোকার পর আর কখনো ফিরে যেতে পারবে না। অশুভ আত্মাটি মানুষদের সতর্ক করে দেয়। প্রকৃতি এবং এই স্থানের প্রতি অসম্মান দেখানোর ফল ভয়াবহ। নিতার বদলে যাওয়া কণ্ঠ শুনে ইউনি আতঙ্কে জমে যায়। কিছুক্ষণের মধ্যেই নিতা জ্ঞান হারায়। রাকা তখন নিতাকে কোলে তুলে নিয়ে সঠিক পথে ফেরার চেষ্টা করে। তারা ধীরে ধীরে এমন একটি পোস্টের দিকে হাঁটতে থাকে যেখানে ছোট দোকান আছে। এই সময় ইউনির কেন যেন মনে হয় তাদের সাথে ঘটতে চলেছে ভয়ঙ্কর কিছু। তারা যেন একই বনের ভেতরে ঘুরপাক খাচ্ছে, এর কোনো শেষই হচ্ছে না। অন্যদিকে রাকা আর আরিও বিশ্বাস করছিল তারা ঠিক পথে আছে। তারা ইউনিকে দ্রুত হাঁটতে বলে, কিন্তু বাস্তবে তারা ক্রমশ আসল পথ থেকে আরও দূরে চলে যাচ্ছিল এবং এক বিশাল ঘাসের মাঠে ঢুকে পড়ে। হঠাৎ রাকা শুনতে পায় যেন কাছাকাছি কোথাও একজন মানুষ কথা বলছে। বাড়ি ফেরার রাস্তা জানতে পারবে ভেবে সে ঝোপঝাড় ভেদ করে সেই শব্দের দিকে এগিয়ে যায়। তারা হঠাৎ পাহাড়ের মাঝখানে এক অদ্ভুত বাজার খুঁজে পায়। কোথায় যাবে তা বুঝতে না পেরে বাজারের ভেতরে ঢুকে সাহায্য চাইতে শুরু করে। আরিও এক সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করে নিচে নামার পথ কোন দিকে, কিন্তু আশ্চর্যের বিষয় হল বাজারের কেউই তাদের কোনো উত্তর দেয় না। শেষমেশ তারা খড়ের ছাউনি দেওয়া পুরনো ধাঁচের একটি ছোট চায়ের দোকানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। দোকানটা যেন 50-এর দশকের কোনো জায়গা থেকে উঠে এসেছে। এদিকে নিতা চোখ খুললেও এখনও ঘোরের মধ্যে ছিল, ঠিকমতো কথাও বলতে পারছিল না। রাকা তার শরীর গরম করার জন্য দোকানে গরম চা অর্ডার করে, কিন্তু দোকানদারও কোনো উত্তর দেয় না। এরপর আরিও আর ইউনি একসঙ্গে টয়লেটের দিকে যায়। ওদিকে রাকা নিতাকে নিয়ে দোকানেই বসে থাকে, কিন্তু এবার তার অস্বস্তি আরও বাড়তে থাকে। তার মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। হঠাৎ সে ঘুরে তাকায়। ঠিক সেই সময় ইউনি আর আরিও স্থানীয় লোকজনদের ব্যবহৃত একটি পাবলিক বাথরুমে পৌঁছে যায়। তারা অবাক হয়ে দেখে নিতা ইতিমধ্যেই বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সে এখানে এলো কিভাবে? নিতা মাঝের টয়লেটের কেবিনে ঢুকে যায় আর ইউনিও আরিও পাশের কেবিনে যায়। হঠাৎ আরিও শুনতে পায় নিতার কেবিন থেকে কোনো এক মেয়ের গুনগুন করে গান গাওয়ার শব্দ আসছে। কৌতূহলবশত সে কাঠের ফাঁকা দিয়ে উকি দেয়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখামাত্র সে আতঙ্কে ইউনিকে দ্রুত বেরিয়ে আসতে বলে। ঠিক তখনই নিতার টয়লেটের নিচ দিয়ে তাজা রক্ত গড়িয়ে আসে। ইউনি ভয়ের দরজা ধাক্কাতে থাকে এবং ফাঁক দিয়ে ভেতরে তাকায়। এরপর যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। নিতা নিজের শরীর থেকে বের হওয়া রক্ত নিজেই চেটে যাচ্ছিল। ভয়ে আরিও লাথি মেরে দরজা ভেঙে ফেলে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই নিতা অদৃশ্য হয়ে যায়। তারা দৌড়ে আবার সেই চায়ের দোকানে ফিরে আসে, কিন্তু এবার পুরো বাজার ফাঁকা, কোনো মানুষ নেই। রাকা তখন বেঞ্চে ঘুমিয়ে পড়েছিল। নিতা এখানে চুপচাপ বসেছিল যেন কিছুই হয়নি। আরিও দ্রুত রাকাকে জাগিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এ সময় রাকা দোকানদারকে জিজ্ঞেস করে হঠাৎ করে বাজার খালি হয়ে গেল কেন। এবার দোকানদার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকার দিকে তাকায়। তার মুখটা ছিল ভয়ঙ্কর বিকৃত। সে গম্ভীর কণ্ঠে বলে তারা যেন দ্রুত এই এলাকা ছেড়ে চলে যায়। ভয়ে রাকা নিতাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। তারা আবার সে লম্বা ঘাসের ঝোপের মধ্য দিয়ে আগের জায়গায় ফেরার চেষ্টা করে। ইউনি কৌতূহলবশত ঝোপ সরিয়ে আবার বাজারটার দিকে তাকায়, কিন্তু অবাক হয়ে দেখে বাজারটা আর নেই। সেখানে এখন শুধু পুরনো এক মন্দিরের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে।
এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই তারা দ্রুত হাঁটতে শুরু করে। হঠাৎ পেছন থেকে অদ্ভুত গর্জনের মতো শব্দ ভেসে আসে। আরিও পেছনে তাকিয়ে দেখে বিশালদেহী এক দানব তাদের দিকে তাকিয়ে আছে। তার মাথায় ছিল শিংওয়ালা মুকুট। আরিও দ্রুত বন্ধুদের পিছু নেয়, কিন্তু তারা যেন সেই ঘাসের মাঠ থেকে বের হতেই পারছিল না। তারা যখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে, তখন হঠাৎ ঝোপের আড়াল থেকে রহস্যময় কিছু শব্দ শুনতে পায়। এরপর তারা দেখতে পায় একদল অদ্ভুত লোক পাহাড়ের মাঝে পুতুল নাচের আসর বসিয়েছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত লাশ। বিশেষ এক বাদ্যযন্ত্রের মাধ্যমে গানের সুরে যেন মানুষের বলি চাওয়ার আহ্বান করা হচ্ছিল। হঠাৎ সেই অদ্ভুত লোকগুলো ইউনির দিকে তাকাতে শুরু করে। ঠিক তখনই প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। চারপাশ ঘন সাদা কুয়াশায় ঢেকে যায়, আর মুহূর্তের মধ্যে পুরো পুতুল নাচের আসর অদৃশ্য হয়ে যায়। ইউনি সবাইকে দ্রুত অন্যদিকে হাঁটতে বলে। তারা রাত নামা পর্যন্ত হাঁটতে থাকে। এদিকে রাকার নিতাকে কোলে নিয়ে হাঁটতে পারছিল না, তাই তারা ঘাসের মাঠের মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাঁবুর কাপড় বিছিয়ে নিতাকে শুয়ে রাখে। ঠিক তখনই এক কালো কুকুর এসে উপস্থিত হয়। কুকুরটা তাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে ছিল ধারালো দাঁত। কুকুরটা কোনোভাবেই থামছিল না। ঠিক তখনই এক বৃদ্ধ লোক হারিকেন হাতে করে সামনে এসে দাঁড়ায়। লোকটি জানায় সেই পাহাড়ি এলাকার রক্ষক, আর কালো কুকুরটি তার সঙ্গী। বৃদ্ধ লোকটির নাম ছিল মবাস্বরূপ। আরিও তাকে সব খুলে বলে। তারা ট্রেকিং করতে এসে পথ হারিয়েছে এবং নিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছে না। বাজার দেখার কথা শুনে সে বোঝা যায় তারা ভয়ঙ্কর ভুল করেছে। সে জানায় এখন নিচে নামার পথ বন্ধ। তাদের বাঁচতে হলে উল্টো পাহাড়ের চূড়ার দিকেই উঠতে হবে। ঠিক তখনই নিতা হঠাৎ চোখ খুলে বিকটভাবে হাসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার শরীর মাটি থেকে ভেসে ওঠে। এরপর সে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোমরা চারজন কখনোই বাড়ি ফিরতে পারবে না। মবাস্বরূপ সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করেন এবং নিজের হাত দিয়ে মাথার ওপর তুলে ধরেন। মন্ত্র পড়া শেষ হওয়ার পর নিতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে, কিন্তু তার মুখ ফ্যাকাশ হয়ে গিয়েছিল। যদিও সে জ্ঞান ফিরে পেয়েছিল, তবুও মবাস্বরূপ সতর্ক করে দেন যে পাহাড়ের অশুভ শাসকের প্রভাব এখনও নিতার শরীরে রয়ে গেছে। তিনি জানান তারা এখন মানুষ আর অলৌকিক জগতের মাঝামাঝি এক জায়গায় রয়েছে, যার নাম হল লাশের গ্রাম। মবাস্বরূপ বলেন, নিতার শরীর থেকে সে অশুভ শক্তির প্রভাব সরাতেই হবে, কেননা তোমাদের চারজনকেই বলি হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। নিতাকে বাঁচাতে হলে তার শরীর থেকে সেই শয়তানি আত্মাকে তাড়ানো খুবই জরুরি। যদি তারা ব্যর্থ হয়, তাহলে নিতার আত্মা আর কখনো ফিরে আসবে না। এই কারণে মবাস্বরূপ তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সেখানে নিতার ওপর আত্মা তাড়ানোর বিশেষ রিচুয়াল করবেন। সময় খুবই কম ছিল, তাই তিনি সবাইকে দ্রুত তার বাড়িতে যাওয়ার জন্য তাগাদা দেন। তিনি সতর্ক করে বলেন, গ্রামের মশাল জ্বলে ওঠার আগেই তাদের ঘরের ভেতরে ঢুকতে হবে। আর কোনো উপায় না থাকায় অবশেষে চারজনই তার সঙ্গে রওনা দেয়। মবাস্বরূপ তাদের আরও বলেন, টর্চ লাইট বন্ধ রাখতে হবে, যেন লাশের গ্রামের বাসিন্দাদের নজরে না পড়ে। অনেকক্ষণ হাঁটার পর তারা এক বিশাল গাছের ওপর তৈরি ছোট কাঠের বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা ছিল খুবই সাধারণ আর ছোট। নিতাকে একটি নিচু কাঠের খাটে শুয়ে দেয়া হয়। ঘরের ভেতরে অসংখ্য ধূপ আর পূজার সামগ্রী দেখে আরিও অবাক হয়ে যায়। মবাস্বরূপ বলেন, এই ধূপ সবসময় জ্বালিয়ে রাখতে হয়, এগুলো নিভে গেলে ভয়ঙ্কর অশুভ শক্তি আক্রমণ করতে পারে। ধূপের গন্ধ মানুষের শরীরের গন্ধকে আড়াল করে দেয়, ফলে হিংস্র প্রাণী কিংবা আত্মারা সহজে খুঁজে পায় না। এরপর তিনি তার মেয়ে আমারির ঘরের দরজা খুলে দেন। অদ্ভুত বিষয় হলো, আমারি একটি কফিনের মতো কাঠের বাক্সের ভেতরে শুয়েছিল। তার পাশে একটি ঘণ্টা রাখা, প্রয়োজনে যেন সে বাবাকে ডাকতে পারে। মবাস্বরূপ জানায়, আমারি এক রহস্যময় রোগে ভুগছে, তার শরীরে পানি লাগানো একদম নিষেধ। এরপর তিনি ইউনিকে বলেন নিতার কাপড় বদলে ঐতিহ্যবাহী জাভানি কাপড় জারিক পরিয়ে দিতে। তিনি আবারও সবাইকে মনে করিয়ে দেন এখনই রিচুয়াল শুরু করতে হবে। রিচুয়াল শুরু করতেই নিতার শরীর হাওয়ায় ভেসে ওঠে। তার শরীরের ভেতরে থাকা অশুভ আত্মা ভয়ঙ্কর কণ্ঠে বলে, এই চারজনকে বলি দেয়া হবে। মবাস্বরূপ সেই আত্মাকে নিতার শরীর ছেড়ে চলে যেতে আদেশ করেন, কিন্তু দানবটি দাবি করে নিতার শরীর এখন তার সম্পত্তি। হঠাৎ করে নিতা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। মবাস্বরূপ বলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন নিতাকে পাহাড়ের শাসকের প্রভাব থেকে মুক্ত করতে, এখন শুধু প্রার্থনাই ভরসা। তিনি সবাইকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলেন। সকালে সূর্য ওঠার পর তারা আবার নিচে নামার চেষ্টা করতে পারবে, তবে এই রাতের মধ্যে কোনোভাবেই দরজা বা জানালা খোলা যাবে না। তা না হলে লাশের গ্রামের বাসিন্দারা তাদের ধরে নিয়ে যাবে।
তারা সবাই গাছের ওপরের কাঠের মেঝেতে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 12টায় গ্রামের মাঝখানে আগুন জ্বলে ওঠে। সেই আগুন যেন পুরো অশুভ গ্রামকে জাগিয়ে তোলে। গ্রামের জীবন্ত লাশের মতো বাসিন্দারা একে একে নিজের ঘর থেকে বেরিয়ে আসে, যেন কোনো এক শক্তিশালী সত্তার ডাকে সাড়া দিচ্ছে। এদিকে নিতা ঘুম থেকে উঠে নিঃশব্দে চলে যায় বাড়ির বাইরে। সে একটি কালো মুরগি ধরে কাঁচা অবস্থায় খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ইউনি আতঙ্কে মবাস্বরূপকে ডাকতে ছুটে যায়। নিতা মুরগিটা খাওয়ার পর হঠাৎ অস্বাভাবিক গতিতে দৌড়ে অন্ধকারে হারিয়ে যায়। মবাস্বরূপ ভয় পেয়ে দ্রুত ঘরের ভেতরে ঢুকে একটি হারিকেন নিয়ে নিতাকে খুঁজতে বের হন। তিনি বলেন, পাহাড়ের শয়তান এখনও নিতার শরীর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে। তিনি বাকিদের বাড়ির ভেতরে থাকতে বলেন এবং একাই নিতাকে খুঁজতে বেরিয়ে যান। অবশেষে তিনি বনের মধ্যে নিতাকে খুঁজে পান এবং তাকে বাড়ি ফিরতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হঠাৎ নিতার শরীরের ভেতরে শয়তান মবাস্বরূপের উপর আক্রমণ করে। তিনি নিজেকে সামলাতে না পেরে অনেক দূরে ছিটকে পড়েন। এদিকে বাড়িতে বসে ইউনি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ অনেক সময় হয়ে গেলেও নিতা আর মবাস্বরূপ কেউই ফিরছেন না। তারা কয়েক ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই আমারির ঘরের ঘণ্টা বেজে ওঠে। আমারি কাঁদতে কাঁদতে বলে তার খুব তৃষ্ণা পেয়েছে, কিন্তু তার শরীরে তো পানি লাগানো নিষেধ। সে অভিযোগ করতে থাকে তার বাবা তাকে এক ফোঁটাও পানি খেতে দেন না। আমারির কষ্ট দেখে রাকা আর থাকতে পারে না। সে ঘরে ঢুকে তাকে পানি দিতে যায়। আরিও আর ইউনি দ্রুত তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাকা কারো কথা না শুনে জোর করে আমারির মুখে পানি ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আমারির শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। তার চোখ পুরো সাদা হয়ে যায়। তারপর সে অদ্ভুত মন্ত্রের মতো কিছু বলতে শুরু করে। যারা এখানে আসে তারা আর কখনো বাড়ি ফিরতে পারে না। ভয়ে রাকা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে আমারি প্রচণ্ডভাবে ছটফট করতে করতে নিজের কফিন ভেঙে ফেলে। তারপর হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে লাশের গ্রামের রহস্যময় বাসিন্দাদের সঙ্গে মিশে যায়। বাধ্য হয়ে রাকা, আরিও আর ইউনিও মবাস্বরূপের বাড়ি থেকে বেরিয়ে আমারিকে খুঁজতে যায়। বনের ভেতরে দৌড়াতে দৌড়াতে তারা মবাস্বরূপের লণ্ঠন খুঁজে পায়। ঠিক তখনই গাছের আড়ালে আমাদের ছায়া দেখা যায়। তারা তাকে অনুসরণ করতে করতে এক পুরনো কবরস্থানে পৌঁছে যায়। আমারি ধীরে ধীরে কবরগুলোর ঠিক শেষ প্রান্তের দিকে হাঁটছিল। রাকা তাকে ডাকতেই সে ঘুরে তাকায়, কিন্তু পরের মুহূর্তে যেন কোন এক অদৃশ্য শক্তি তাকে টেনে বনের অন্ধকারে নিয়ে যায়। তিনজন আবার তাকে খুঁজতে শুরু করে। এরপর তারা এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে যা কল্পনারও বাইরে। গ্রামের সব জীবন্ত লাশেরা সেখানে এক বিকৃত উৎসব করছিল। ওই আত্মাগুলো সাধারণ মানুষের রূপ নিয়েছিল। তারা কালো জাদুর রিচুয়াল করছিল এবং মহিষের মাথা উৎসর্গ হিসেবে ব্যবহার করছিল। কেউ ছিল মানুষের মতো, আবার কেউ ছিল মানুষের মাথাওয়ালা ছাগলের মতো ভয়ঙ্কর প্রাণী। হঠাৎ তারা দেখতে পায় নিতা আর আমারিকে পাশাপাশি শুয়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল। সেখানে আরেকজন হারিয়ে যাওয়া ট্র্যাকারও ছিল। তার নাম হলো অ্যাডউইন। অ্যাডউইন পালানোর চেষ্টা করতেই হঠাৎ মবাস্বরূপ, যে এখন শয়তানে পরিণত হয়েছে, তাকে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে তারা অ্যাডউইনের পেটের নাড়িভুড়ি বের করে তাকে নির্মমভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাকা আর আরিও আতঙ্কে কাঁপতে থাকে। ঠিক তখনই আত্মারা ঝোপের আড়াল থেকে শব্দ শুনে তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তিনজন দ্রুত নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি সরু গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহার প্রবেশপথ এতটাই ছোট ছিল যে মাথা নিচু করে ঢুকতে হচ্ছিল। ভেতরে ঢুকতে তারা বড় বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেয়। ওদিকে শয়তানি আত্মাগুলো গুহার সামনে এসে ক্ষুধার্ত পশুর মতো গর্জন করতে থাকে। কিছুটা নিরাপদ মনে হওয়ার পর তারা গুহার ভেতর থেকে বের হওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত গুহার আর কোনো পথ ছিল না। যেটা ছিল সেটা পুরোপুরি বন্ধ। ঠিক তখন ইউনি গুহার দেয়ালে খোদাই করা প্রাচীন কিছু চিহ্ন দেখতে পায়। সেখানে লাশের গ্রামের রিচুয়াল সম্পর্কে লেখা ছিল। লেখা অনুযায়ী গ্রামের মশাল জ্বলে উঠলেই অশরীরী আত্মারা পৃথিবীতে বেরিয়ে আসে এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায়। আর যেসব মানুষ তাদের হাতে ধরা পড়ে তাদের বলি হিসেবে ব্যবহার করা হয়। এরপর ভয়ঙ্কর সেই দানবটি তাদের খেয়ে ফেলে। রাকা, আরিও আর ইউনিকে পুরো রাত গুহার ভেতরে লুকিয়ে থাকতে হবে, কিন্তু বেশিক্ষণ না যেতেই অক্সিজেনের অভাবে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। রাকা জেদ ধরে বলে তাদের মবাস্বরূপের বাড়িতে ফিরে যেতে হবে, কারণ সব ব্যাগ আর সরঞ্জাম সেখানে পড়ে আছে। এদিকে ইউনিক কান্না শুরু করে দেয়।
সে মায়ের কথা মনে করে ভেঙে পড়ে এবং আফসোস করতে থাকে ট্রেকিংয়ে আসার আগে মায়ের অনুমতি নেওয়া উচিত ছিল। হঠাৎ পুরো গুহা কেঁপে ওঠে, বাইরে থেকে প্রচণ্ড শব্দ আসতে থাকে। ভয়ে ইউনি পিছিয়ে যেতেই হঠাৎ অন্ধকার থেকে এক আত্মার হাত তাকে টেনে ধরার চেষ্টা করে। আসলে গ্রামের বাসিন্দারা বিশাল পাথর সরিয়ে গুহার ভেতরে ঢুকে পড়েছিল। তিনজন বাধ্য হয়ে আবার সেই সরু পথ দিয়ে পালানোর চেষ্টা করে। তারা পাথর সরিয়ে কোনোভাবে গুহা থেকে বের হয়ে মবাস্বরূপের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। পালানোর সময় রাকার শরীর পাথরে আটকে যায়। এ সময় আত্মাগুলো তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাগ্যক্রমে আরিও আর ইউনি মিলে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। অবশেষে তারা আবার মবাস্বরূপের বাড়িতে ফিরে আসে, কিন্তু হঠাৎ রাকার পা পাথরে আটকে গেলে সে মাটিতে পড়ে যায়। এই সুযোগে সে আত্মাগুলো তাকে ধরে ফেলে এবং বলি দেওয়ার জন্য টেনে নিয়ে যায়। এখন শুধু আরিও আর ইউনি বেঁচে আছে। তারা দ্রুত ঘরের দরজা কাঠ দিয়ে আটকে দেয়, কিন্তু তাদের বিপদ এখনও শেষ হয়নি, কেননা ঘরের ধূপ প্রায় শেষ হয়ে এসেছে। তাদের বাঁচতে হলে জ্বালাতে হবে নতুন ধূপ, তা না হলে অশুভ আত্মারা তাদের খুঁজে পাবে। আরিও জানলা দিয়ে উকি দিয়ে দেখে আত্মাগুলো এখনও বাড়ির বাইরে অপেক্ষা করছে। ইউনি অবশেষে মবাস্বরূপের ঘরে নতুন ধূপ খুঁজে পায়, কিন্তু ততক্ষণে আত্মাগুলো দরজা ভেঙে ফেলে। আরিও আর ইউনি দ্রুত খাটের নিচে লুকিয়ে পড়ে। এই ভয়ঙ্কর আত্মাগুলো পুরো ঘর তছনছ করে খুঁজতে শুরু করে। উপায় না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় পেছনের দরজা দিয়ে পালাবে, কিন্তু ঠিক তখনই তারা চারদিক থেকে সেই শয়তানি আত্মার মাঝে আটকা পড়ে যায়। আরিও আর ইউনি প্রাণপণ লড়াই করতে থাকে, যেন কোনোভাবে এই ভয়ঙ্কর বলির রিচুয়াল থেকে বাঁচতে পারে। কিন্তু দুইজন সাধারণ মানুষের শক্তি অসংখ্য উন্মত্ত আত্মার সামনে টিকতে পারেনি। শেষ পর্যন্ত তারাও ধরা পড়ে যায়। আরিও আর ইউনিকে একটি খাঁচার ভেতরে বন্দী করা হয়। পাশের খাঁচায় ছিল রাকা আর মবাস্বরূপ। সেখানে মবাস্বরূপের আসল সত্য প্রকাশ পায়। তিনি জানান তিনি আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক সেই অশরীরী সত্তা। এই লাশের গ্রামের বাসিন্দা হয়ে গেলে তার চেহারা ভয়ঙ্কর দানবের মতো হয়ে যায়। তিনি আরও বলেন গত 10 বছর ধরে তিনি এই লাশের গ্রামের অংশ হয়ে আছেন এবং বলির জন্য মানুষ জোগাড় করার কাজ করতেন। তবে সবাইকে বলি হিসেবে নেওয়া হয় না, শুধু নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেওয়া হয়। বিশেষ করে যাদের মন দুর্বল, বিশ্বাস কম, তাদেরকে সবচেয়ে সহজ শিকার মনে করা হয়। তবুও মবাস্বরূপ ভাগ্যবান ছিলেন, কারণ তিনি এখনও মানুষের জীবনের স্মৃতি পুরোপুরি ভুলে যাননি। তিনি নিজের মেয়ে আমারির কথা বলেন। আমারি অসুস্থ হয়ে পড়ার পর গ্রামের লোকেরা তাকেও বলি দিতে চেয়েছিল। সেই কারণে মবাস্বরূপ গোপনে বহুবার বলির রিচুয়াল নষ্ট করার চেষ্টা করেছেন। তিনি আমারিকে নিজের ঘরে লুকিয়ে রাখতেন আর বাইরে সবার সামনে বিশ্বস্ত গ্রামের বাসিন্দার অভিনয় করতেন। আমারি পাহাড়ে সেই শাসক আত্মা দ্বারা অভিশপ্ত ছিল। তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছিল এবং জীবনে আর কখনো পানি স্পর্শ করতে পারত না। মবাস্বরূপ আরও বলে চূড়ান্ত রিচুয়ালের জন্য মোট 21 জন বলি দরকার। নিতা আর আমারিও সেই বলির তালিকায় রয়েছে। এই ভয়ঙ্কর রিচুয়ালের উদ্দেশ্য ছিল পাহাড়টাকে এক বিশাল গণকবরে পরিণত করা। যাদের বলি দেওয়া হয় তাদের আত্মা চিরদিনের জন্য এই পাহাড়ে আটকে যায় এবং এই লাশের গ্রামের অংশ হয়ে যায়। সব শুনে ইউনি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে হয়তো তারা কেউই আর বাঁচবে না, কিন্তু আরিও তাকে সাহস দেয়। সে বলে শেষ পর্যন্ত লড়াই করলে হয়তো তারা বাঁচতে পারবে। এদিকে রাকা নিজের ভাগ্য নিয়ে হতাশ হয়ে পড়ে। ছোটবেলা থেকে অনাথাশ্রমে বড় হওয়ায় রাকার কোনো পরিবার ছিল না। এখন তার প্রেমিকা নিতাকেও বলি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তখনই ভয়ঙ্কর এক শব্দ শোনা যায়। চূড়ান্ত রিচুয়াল শুরু হয়ে গেছে। সব বলিদের বস্তার কাপড়ে জড়িয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। এরপর কিছু নৃত্যশিল্পী পবিত্র নাচের মাধ্যমে পাহাড়ের শাসক আত্মাটিকে সন্তুষ্ট করার অনুষ্ঠান শুরু করে। সুযোগ বুঝে আরিও নিজের হাতের বাধা খুলে ফেলে। সে দ্রুত ইউনি, রাকা আর মবাস্বরূপকে মুক্ত করে। তারা সিদ্ধান্ত নেয় নিতা আর আমারিকে উদ্ধার করতেই হবে, নইলে রিচুয়াল বন্ধ হবে না। ভয়ঙ্কর এই আত্মাদের ধোঁকা দিতে তারা আলাদা হয়ে যাওয়ার পরিকল্পনা করে। রাকা আর মবাস্বরূপ আত্মাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে, আর আরিও ও ইউনি নিতা আর আমারিকে নিয়ে পালাবে যতক্ষণ না সূর্য ওঠে। এদিকে রিচুয়ালের কেন্দ্রে এক রহস্যময় আত্মা নববধূ রূপে নাচতে শুরু করে। সে প্রতিটি বলির ওপর পা রাখছিল, আর যার ওপর পা রাখছিল সে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছিল এবং তার আত্মাই লাশের গ্রামের অংশ হয়ে যাচ্ছিল। নিতার পালা খুব কাছাকাছি চলে আসায় রাকা আর অপেক্ষা করতে পারে না। মবাস্বরূপ বলেন এই আত্মাগুলোর শক্তি দুর্বল করতে হলে তাকে আলাদা রিচুয়াল করতে হবে, কিন্তু রাকা আর কিছু না ভেবে সরাসরি নিতাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। এতে আত্মাগুলো তাদের দেখে ফেলে এবং প্রচণ্ড রেগে যায়। তারা রাকার পেছনে ধাওয়া করতে শুরু করে। ওদিকে আরিও, ইউনি আর মবাস্বরূপ নিতা ও আমারিকে নিয়ে পালানোর চেষ্টা করে।
ইউনি মবাস্বরূপের রিচুয়ালের প্রস্তুতি নিতে সাহায্য করে, কিন্তু নিতা তখনও পুরোপুরি সেই অশুভ শক্তির নিয়ন্ত্রণে ছিল। সে কারোর কথাই শুনছিল না। মবাস্বরূপ নিতা আর আমানিকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে চান। এদিকে আর্যর সাথে এক আত্মার লড়াই শুরু হয়, যে তাদের পথ আটকে দিয়েছিল। অন্যদিকে রাকা আত্মাদের আরও দূরে টেনে নিয়ে যায়। কিন্তু যখন সে মবাস্বরূপের বাড়ির দিকে ফিরছিল, তখন এক আত্মা তার উপর আক্রমণ করে। রাকা মাটিতে পড়ে যায় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। আত্মাটি তাকে গলা চেপে ধরে বাতাসে তুলে ফেলে। এরপর তার পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রাকার মৃত্যু হয়। এদিকে মবাস্বরূপ আর ইউনি আত্মাদের সীমানা পেরিয়ে বের হতে সক্ষম হয়। কিছুক্ষণ পর আর্য তাদের সঙ্গে যোগ দেয়, তবে তার পুরো শরীর ক্ষত বিক্ষত ছিল। ঠিক তখনই পাহাড়ের সেই শয়তানটি নিজে আবির্ভূত হয়। সব অশরীরী আত্মাদের তার সামনে মাথানত করে বসে পড়ে। আত্মাটি জানায় যেহেতু ইউনি নিতাকে নিয়ে গেছে, তাই তার বদলে রাকাকে বলি হিসেবে নেওয়া হবে। এর সাথে আমারিকেও বলি দিতে হবে। এই কথা শুনে মবাস্বরূপ নিজেই এগিয়ে আসে। সে বলে আমারির বদলে সে নিজেই 21 নম্বর বলি হতে রাজি। বিদায়ের আগে সে আমারিকে ইউনির হাতে তুলে দেয়। তারপর ধীরে ধীরে অন্য অশরীরী আত্মাদের সঙ্গে চলে যায়। 21টি বলি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আত্মাদের গ্রামের সব দানব অদৃশ্য হয়ে যায়। এখন বেঁচে আছে শুধু আর্য, ইউনি, নিতা আর আমারি। তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে নিজেদের বাড়িতে ফিরতে হবে। ইউনি নিজের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে বাড়ি ফেরার পথ খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় লাশের গ্রামের চূড়ান্ত রিচুয়ালে রাকা আর মবাস্বরূপের দেহ বলি হিসেবে উৎসর্গ করা হচ্ছিল। মবাস্বরূপের আর্তচিৎকার পুরো বনের ভেতর প্রতিধ্বনিত হতে থাকে। ইউনি অনুভব করতে পারে ভয়ঙ্কর সেই রিচুয়াল অবশেষে শেষ হয়েছে। সে একটি বড় গাছ থেকে ঝুলে থাকা লণ্ঠন নিয়ে পথ আলোকিত করতে শুরু করে। কিন্তু হঠাৎ তাদের সামনে এক আত্মা এসে দাঁড়ায়। অদ্ভুত ব্যাপার হলো, এবার তারা আক্রমণ করেনি, বরং সবাই শান্ত মুখে হাসছিল, যেন চারজনকে বিদায় জানাচ্ছে। কিছুক্ষণ পর সকালের সূর্যের আলো পাহাড়ের পথ আলোকিত করে তোলে। ইউনি, আর্য, নিতা আর আমারি জ্ঞান ফিরে পায়। তারা আবার স্বাভাবিক ট্রেকিং রাস্তায় ফিরে এসেছে। তখন সূর্য অনেক উপরে উঠে গেছে। জ্ঞান ফিরতে নিতা চারদিকে তাকিয়ে রাকাকে খুঁজতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বনের দিকে দৌড়ে যায় এবং বারবার নাম ধরে ডাকতে থাকে। অবশেষে আর্য তাকে কঠিন সত্যতা জানাতে বাধ্য হয়, রাকা আর বেঁচে নেই। এই কথা শুনে নিতা ভেঙে পড়ে এবং হাওমাও করে কাঁদতে থাকে। ঠিক তখনই ইউনি দূর থেকে উদ্ধারকারী দলের আওয়াজ শুনতে পায়। সে জোরে সাহায্যের জন্য চিৎকার করে। শেষ পর্যন্ত উদ্ধারকারী দল তাদের খুঁজে পায় এবং নিরাপদে উদ্ধার করে। বেস ক্যাম্পে ফিরে আর্য তার বাবাকে জড়িয়ে ধরে। নিতার বাবা মাও এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে ইউনির মা একা এসেছিলেন এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। ইউনি মাকে দেখেই কান্নায় ভেঙে পড়ে এবং শক্ত করে জড়িয়ে ধরে। এর কয়েকদিন পর তারা আবার সেই পাহাড়ে ফিরে আসে। তারা সেখানে রাকার স্মৃতিতে একটি স্মারকফলক স্থাপন করে। রাকার কবরের পাথরটি সেই বিশাল ঘাসের মাঠে বসানো হয়, যেখানে ভয়ঙ্কর বলির রিচুয়াল অনুষ্ঠিত হয়েছিল।